আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এইচএসসি 2025 এবং 26 তোমরা যারা আছো, সবার কি অবস্থা, কেমন আছো? আশা করছি ভালো আছো। বিশেষ করে তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আমি রানা স্যার কিছু রাখছি গুরুত্বপূর্ণ ক্লাস। এর মধ্যে আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি তোমরা জানো, আমি আগেই বলেছিলাম যে সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ আজকের ক্লাসটি হবে রিলেটিভ প্রোনাউন। অলরেডি তোমরা জেনে গেছো রিলেটিভ প্রোনাউন থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে। সো কাজেই তোমরা এই মুহূর্তে যারা জয়েন করেছো একটু ক্লাসটা শেয়ার করে দাও, এবং তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, একটু শুনতে পাচ্ছ কিনা কমেন্টসে জানিয়ে দাও। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টসে জানিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে বলে আমি বিশ্বাস করি। সো তোমরা যারা এই মুহূর্তে দেখছো একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। রিলেটিভ প্রোনাউন কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, তো সেই জায়গায় তোমরা আসলে ভুল করে থাকো। আলহামদুলিল্লাহ, আজকের পরে এইখানে আর সমস্যা থাকবে না। সো কথা আমি বাড়াবো না, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব ক্লাসের মধ্যে আজকে। ঠিক আছে, সরাসরি চলে যাব ক্লাসে। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমি একটু শেয়ার করে দেই। আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত কার্যকরী। ঠিক আছে, তোমাদের কি অবস্থা? পরীক্ষা কিন্তু আজকে সায়েন্সের গুলো শেষ হয়ে গেল। ইনশাল্লাহ তোমরা যারা মানবিকের আছো তোমাদের কিন্তু 19 তারিখে শেষ হচ্ছে। হ্যাঁ, 19 তারিখে শেষ হচ্ছে এবং তোমাদের 3 তারিখে কিন্তু প্র্যাকটিক্যাল। আসো আমরা কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসের মধ্যে। রিলেটিভ প্রোনাউনটা আসলে কি? এই রিলেটিভ প্রোনাউন থেকেই তো প্রশ্ন হয়ে থাকে। রিলেটিভ প্রোনাউনটা কি সেটা প্রথমে আমরা জানবো, তারপরে আমরা আলোচনা করব। এনিওয়ে, আমি যদি একটু বোর্ডে চলে যাই, তোমরা সবাই একটু খাতা কলম বের করবা। হ্যাঁ, খাতা কলম বের করে আজকে তোমরা এটাকে নোট আকারে রাখবা। কেমন? নোট আকারে রাখবা। এবং এটার জন্য আসলে তুমি যেখানেই যাও না কেন, যেখানেই তুমি পড়ো না কেন, যেখানেই তুমি প্রিপারেশন নাও না কেন, আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমার এই টপিকের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো চলো আমরা লিখি। হেডলাইন দাও সবাই একটু। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটা আসলে কোনগুলো এবং এখান থেকে কি টাইপের প্রশ্ন হয় আমি সবগুলো তোমাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। দেখি, আমি যদি বলি একটু দেখো, হু অথবা হু এভার, আরেকটা হচ্ছে হোম এবং হোম এভার। তোমরা একটা জিনিস খেয়াল করো খুব মনোযোগ দিয়ে, পরীক্ষায় কিন্তু একটা ফাঁদ থাকে, ফাঁদ। একদম আমি বেসিক থেকে কথা বলবো ভাই, আমি একেবারে বেসিক থেকে প্রো লেভেলে কথা বলবো, একদম বেসিক থেকে প্রো লেভেলে কথা বলবো। ঠিক আছে, সেটা হচ্ছে এই যে হু যেটা, আর হু এভার যেটা, আর হোম যেটা, হোম এভার যেটা, এরপরে আমি কথা বলবো তোমাদের সাথে হোয়াট নিয়ে, এরপরে কথা বলবো দ্যাট নিয়ে, এরপরে কথা বলবো হুইচ নিয়ে। এই পুরো বিষয়টা কিন্তু আজকের ক্লাসের আলোচনায় থাকবে। এখন এখানে যেটা বলতে চাচ্ছি আমি তোমাদের সাথে, একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে হুর সাথে এভার, এই কথাটা কিন্তু একসাথে লাগানো আছে। মাঝখানে যদি স্পেস দিয়ে দেয় তাহলে সেটা কিন্তু ভুল। আবার হোম এভার, এটা কিন্তু একসাথে লাগানো আছে, খুব ভালো করে খেয়াল করো। যদি মাঝখানে স্পেস দেয় পরীক্ষায়, একটু গ্যাপ দিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু ভুল সেন্টেন্স, মানে ভুল ওয়ার্ড আর কি, ভুল কথা। সো কাজেই ওই হুম এভার এবং হু এভার এটা কিন্তু একসাথে লাগানো থাকে। ঠিক আছে, সেটা তোমরা মনে রাখবা। এখন আমি যে জিনিসটা নিয়ে তোমাদেরকে দেখাতে চাই, তাহলে হুর যে ফাংশনটা সেটা কি তোমরা একটু দেখো, মনে রাখবা। হু হচ্ছে একটা বাক্যে সাবজেক্টের কাজ করে, এবং হোম যেটা, এটা হচ্ছে একটা বাক্যে অবজেক্টের কাজ করে। ঠিক আছে, তাহলে হু বলতে আমরা বোঝাই যে বা যারা, হু বলতে আমরা বোঝাই যে বা যারা অথবা যিনি।
এই জিনিসগুলো কিন্তু আমরা হু এর ক্ষেত্রে বোঝাই। এবং হুম এর ক্ষেত্রে আমরা যেটা বলি, হুম কিন্তু অবজেক্টের কাজ করে, ঠিক আছে? এটা মানে হচ্ছে যাকে, এটা মানে যাকে অথবা যাদেরকে। তুমি আগে বাংলাটা ভাই জানো, তাহলে এখানে আমি দুটো জিনিস কি পাইলাম, খুব ঠান্ডা মাথায় একটু দেখো। একটা হচ্ছে হু, যেটা হু হচ্ছে সাবজেক্টের কাজ করে সেন্টেন্সে, এটা মানে হচ্ছে যে, যারা বা যিনি। এবং হুম যেটা, এটা বাক্যে অবজেক্টের কাজ করে, এর মানে হচ্ছে যাকে বা যাদেরকে। এখন আমার প্রশ্ন হলো, এইগুলো বাক্যে ব্যবহৃত হয় কিভাবে সেটা জানার বিষয়। মনে রাখবা, যদি একটা সেন্টেন্সের মধ্যে এরকম হয়, এটা আসলে মানে অনেকগুলো অ্যাঙ্গেলে তোমাকে ভাই শেখানো যায়, আমি সবগুলো কথাই বলবো। ধরো এটা জিনিস দেখো, একটা সাবজেক্টে, একটা সেন্টেন্সের মধ্যে 100টা ভার্ব আছে, 100টা ভার্ব আছে, এবং একটা সেন্টেন্সের মধ্যে 99টা সাবজেক্ট আছে। খুব ভালো করে খেয়াল করো, জিনিসটাকে বোঝো। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে, নূর, একটা সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে 100টা ভার্ব আছে, 99টা সাবজেক্ট আছে। অর্থাৎ এখানে ভাই কম আছে কি? কম আছে হচ্ছে একটা সাবজেক্ট, এখানে কম আছে। তাহলে তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এখানে তো একটা সাবজেক্ট কম আছে, এখানে ভার্ব একটা বেশি আছে। অর্থাৎ যখন একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের তুলনায় ভার্বের সংখ্যাটা বেশি হবে, তখন তুমি সেইখানে হু ব্যবহার করবা। কারণ ওই যে একটা অতিরিক্ত ভার্ব আছে, ওই ভার্বের কিন্তু কি নাই, সাবজেক্ট নাই, সেই সাবজেক্টটা তুমি হু নিয়ে আসবা, ঠিক আছে? এবার দেখো, যদি এরকম হয় একটা সেন্টেন্সের মধ্যে 100টা ভার্ব আছে ইকুয়াল 100টা সাবজেক্ট আছে, অর্থাৎ সাবজেক্টের সংখ্যাটা এবং ভার্বের সংখ্যাটা এটা কিন্তু ব্যালেন্স, এই দুটো কিন্তু কি অবস্থা আছে ভাই, ব্যালেন্স অবস্থায়, অর্থাৎ সমান সমান। তখন তোমার একটা কি প্রয়োজন, অবজেক্ট প্রয়োজন, সেটা হচ্ছে কি হোম। এইটা হচ্ছে সলভ করার জন্য একটা ওয়ে। আই রিপিট, তাহলে মূল কথা হচ্ছে যখন একটা সেন্টেন্সেস ভার্বের তুলনায় সাবজেক্টের সংখ্যাটা কম থাকবে, তখন সেই সাবজেক্টটা ব্যাকআপ হিসাবে কে আসবে, হু আসবে। এবং যখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের সংখ্যা এবং ভার্বের সংখ্যা এই দুটো সেম থাকবে, তখন আমার কি আসবে, অবজেক্ট আসবে। এই কথাটা মনে রাখো তোমরা, এটা একটা ট্রিক্স। আবার যদি আমি এটাকে এইভাবে না পড়ে আমি অন্যভাবে তোমাদেরকে বলি, সেটা একটু খেয়াল করো। এটা বলার পরে আমরা প্রশ্নে সলভ করব, আগে জিনিসটা বোঝো, তোমরা মনোযোগ দিয়ে বোঝো। দেখো, যদি এরকম তোমাদের কখনো আমি বলি যে 1 নম্বরে আরেকটা ট্রিক্স তোমরা শিখো, ফিল ইন দা গ্যাপ, গ্যাপের পরে সরাসরি ভার্ব, গ্যাপের পরে কি, সরাসরি ভার্ব। তাহলে এই ভার্বের আগে তোমার একটা সাবজেক্ট প্রয়োজন। ইংরেজি বাক্যের স্ট্রাকচার কি ভাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার মানে তুমি যেহেতু এখানে ভার্ব পেয়েছো, তাহলে এই ভার্বের আগে তোমার একটা কি দরকার, সাবজেক্ট দরকার। সেই সাবজেক্ট হচ্ছে কে, হু। অর্থাৎ যদি গ্যাপের পরে সরাসরি ভার্ব থাকে, তাহলে আমরা কিন্তু হু বসাবো। আবার দেখো 2 নম্বর প্রশ্নটা যদি বলি আমি, গ্যাপের পরে সাবজেক্ট আছে, আবার একটা ভার্ব আছে। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আমার নাই কোনটা ভাই, অবজেক্ট। তাহলে সেই অবজেক্টটাকে, সেটা হচ্ছে হোম। অর্থাৎ যদি গ্যাপের পরে সরাসরি ভার্ব থাকে তাহলে হু বসাবো, আর যদি গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব থাকে তাহলে হোম বসাবো। এটাও তোমার একটা টেকনিক, আবার ওইটাও একটা টেকনিক। অর্থাৎ তুমি দুটো টেকনিকের যেটা তোমার মনে চাই, যেটা তোমার ভালো লাগে, তুমি সেটাকে দিয়ে ভাই রিলেটিভ প্রোনাউনের প্রশ্নগুলোকে সলভ করতে পারবে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পারছো। এখন যদি আমরা এইটার উদাহরণে যাই, তাহলে আমরা কি লিখবো, একটু উদাহরণ তোমরা খেয়াল করো, তাহলে ভালো বুঝবা। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর বাস্তব উদাহরণ থেকে, যেমন দেখো, আই নো দা বয়, যদি বলি আই নো দা বয় ড্যাশ ইজ স্টুডেন্ট, ড্যাশ ইজ স্টুডেন্ট। দেখো, আই নো দা বয় ড্যাশ ইজ এ স্টুডেন্ট, তোমার কাছে ভাই অপশন কিন্তু এটাই, খেয়াল করো, হু, বি নাম্বার অপশন হচ্ছে হোম, সি নাম্বার অপশন হচ্ছে হুএভার, আর ডি নাম্বার অপশন হচ্ছে হোম এভার, হোম এভার। এটা তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো চাইলে একটা স্লাইডে লিখতে পারতেন, এটা আপনি কেন লিখতেছেন?
ভাই আমি কেন লিখতেছি, লিখলে পরে তোমার মনে থাকে, আমি জানি এটা স্লাইড দিলে পরে বললে আমার 5 মিনিট লাগতো, কিন্তু এটা বলে বোঝানো, লিখে বোঝানোর মধ্যে একটা মজা আছে, একটা সার্থকতা আছে। আলহামদুলিল্লাহ, তোমরা যারা ক্লাসটা করছো বা যারা পরে ভিডিও দেখবা, আমার বিশ্বাস, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ক্লাসের পরে রিলেটিভ প্রোনাউন অন্য কোথাও তোমার যাওয়া লাগবে না। ঠিক আছে, তুমি দেখো। ঠিক আছে, এবং ক্লাসটা যারা দেখছো আলহামদুলিল্লাহ, তোমরা সবাই একটু এই মুহূর্তে শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। দেখো এখন কথা হচ্ছে, এই প্রশ্নের মধ্যে একটু খেয়াল করো, তোমরা মনোযোগ দাও। দেখো গ্যাপের পরে, এই যে গ্যাপের পরে কিন্তু কি লেখা ভাই, ইজ। ইজ কিন্তু কি একটা ভার্ব। তাহলে এই ভার্বের আগে তোমার একটা কি দরকার ভাই, এই ভার্বের আগে তোমার একটা সাবজেক্ট দরকার। সেই সাবজেক্টটা কে, সেটা হচ্ছে হু। এবং দেখো হুটা কাকে বোঝায়, এই দা বয়কে বোঝায়। অর্থাৎ আগের যে নাউন, আগের যে নাউন, এই আগের নাউনটাকে বোঝায়। তার মানে হচ্ছে এটাকে আমরা বলি পূর্বপদ। পূর্বপদ অর্থাৎ ইংরেজিতে বললে আমরা বলি কি অ্যান্টিসিডেন্ট। ইংরেজিতে কি বলি আমরা, অ্যান্টিসিডেন্ট। এই যে অ্যান্টিসিডেন্ট, এটা মানে হচ্ছে পূর্বপদ, মানে আগের যে নাউন থাকবে, এই আগের নাউনকে কিন্তু এই হুটা বোঝাবে। ঠিক আছে, এবং দেখো গ্যাপের পরে কিন্তু কি আছে, ভার্ব আছে। তুমি আরেকটা উদাহরণ খেয়াল করো, যদি বলি উই হেল্প দ্য ম্যান, উই হেল্প দ্য ম্যান ড্যাশ ডিজার্ভড ইট, ডিজার্ভ ইট। এই দেখো খেয়াল করো, এই যে গ্যাপের পরে কিন্তু ভাই, গ্যাপের পরে কি আছে, ভার্ব আছে। তাহলে গ্যাপের পরে যেহেতু ভার্ব, তাহলে এই ভার্বের আমার একটা কি দরকার, সাবজেক্ট। সেই সাবজেক্টটাকে, সেটা হচ্ছে হু। এবং হুটা কাকে বোঝায়, তার আগের নাউনকে বোঝায়, এই যে দা ম্যানকে বোঝায়। কথা বুঝছো, এইভাবে তুমি হুর ব্যবহারটা করবা, এবং হুটা যেখানে বসাবা তারপরে একটা সরাসরি ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব, এবং এর আগের যে নাউনটা থাকবে বা যে পূর্ব পদটা থাকবে, এই পূর্ব পদকে বোঝাবে কে, এই হুটা। সো এটা তোমরা মাথায় রাখবা। এরপরে তুমি যদি আরো উদাহরণ দেখতে চাও, আমি একটু বলে দেই, খেয়াল করো তোমরা ভাই। আজকের এই ক্লাস থেকে হু, হুম, হুএভার এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি বলি এনিওয়ান, একটু খেয়াল করো, একটু কঠিন দিচ্ছি। এনিওয়ান হু ওয়ান্টস টু অ্যাপ্লাই ফর দ্য জব, হু ওয়ান্টস টু অ্যাপ্লাই for the job, wants to apply for the job, must to do so for the people, must to do so must to do so for পিপল। একটু দেখো এখানে এই সেন্টেন্সটা আমি কেন লিখলাম, আসলে এটার কারণটা কি, এইটার কারণটা হচ্ছে এই প্রশ্নটা অনেকেই ভুল করে। কেন ভুল করে, আমি দীর্ঘদিন দেখেছি যে তোমার কাছে এটা মনে হইতেই পারে যে ভাইয়া এই যে ওয়ান্টস, এটা একটা ভার্ব, ওয়ান্টস কি একটা ভার্ব। এখন ওয়ান্টস একটা ফাইনাইট ভার্ব, ভালো কথা। তাহলে এই ভার্বের সাবজেক্ট আমি ভাই কি বসাবো, যেহেতু গ্যাপের পরে কি আছে, ওয়ান্টস আছে, তাহলে ভার্ব, তাহলে ভার্বের সাবজেক্ট কে, হু। এখন এই হুটা কারে বোঝায়, এই যে এনিওয়ান কে বোঝায়, এনিওয়ান, এনিওয়ান, এনিওয়ান। মনে রাখতে হবে, নোট দিয়ে লিখে রাখো, এই এনিওয়ান থাকলেও তারপরে কিন্তু হু বসানো যাবে, অথবা এই জায়গাতে সামওয়ান থাকতে পারে। কি থাকতে পারে, সামওয়ান। তার মানে সামওয়ান বা এনিওয়ান, এদের পরে কিন্তু কে বসে, হু বসে, এবং পরে কি থাকে, ভার্ব থাকে। এটা হচ্ছে স্ট্রাকচার। তার মানে হচ্ছে খুব ঠিক আছে কিনা, লাইভ চলছে দেখো তো একটু। আমার এই রুমে তোমাদের নেটের সমস্যা একটু, বুঝছো। হ্যাঁ, এখানে তোমরা একটা জিনিস দেখো, আমি যেটা বলছিলাম,
আমি যেটা বলছিলাম এটা কিন্তু সবাই আসলে ভুল করে, সেটা হচ্ছে এই সামওয়ান অথবা এখানে কি থাকতে পারে ভাই, এনিওয়ান। তার মানে এই সামওয়ান বা এনিওয়ান এটা কিন্তু কার অ্যান্টিসিডেন্ট হয়, হু এর অ্যান্টিসিডেন্ট হয়। তোমরা নোট দিয়ে লিখে রাখো, এটা নোট দিয়ে লিখে রাখো যে সামওয়ান বা এনিওয়ান এরপরে কিন্তু হু বসতে পারে এবং তারপরে কি থাকে, ভার্ব থাকে। সো এটা কিন্তু অনেকেই ভুল করে, সবাই ওই যে কমন গুলা পড়ে যে হয়তো বা নাউন থাকতে হবে সরাসরি। এখন তুমি দেখতেছো যে সরাসরি ভাই এখানে তো কোনো নাম নাই, এখানে তো কোনো ব্যক্তির নাম নাই, যেহেতু ব্যক্তির নাম নাই তাহলে ওখানে কি হু হবে, তুমি এটা ভুল করতে পারো। এই জন্য মনে রাখবা সামওয়ান এবং এনিওয়ান এরপরও কিন্তু হু বসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার আসো, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই বলো স্যার এই পর্যন্ত ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো, এ তো গেল সাবজেক্টের কাহিনী, হুয়ের গল্প। এখন যদি প্রশ্নটা এরকম থাকে পরীক্ষায় তোমাদের, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা একটু দেখো। যদি আমি বলি, যদি এরকম একটা প্রশ্ন তোমাদেরকে আমি দিতে চাই তাহলে সেক্ষেত্রে তোমরা আসলে কি করবা দেখো। যদি বলি গিভ দ্য মিল টু, গিভ the meal to dash, give the meal to dash is hungry, is hungry। একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো। দেখো বলা হচ্ছে give the meal to dash is hungry। এখন তুমি একটা জিনিস আমারে খুব ভালো করে ভাই বোঝো, দেখো মনোযোগ দাও, আল্লাহ পাকের ইচ্ছায় তুমি এটা পারবা, টেনশনে কিছু নাই ভাই। রিলেটিভ প্রোনাউন একদম সহজ টপিক, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে গ্যাপের পরে ভাই একটা কি লেখা আছে, ভার্ব, ভার্ব এটা। তাহলে তুমি স্বাভাবিক সেন্সেই যেহেতু গ্যাপের পরে ভার্ব, তোমার দরকার কি ভাই, একটা সাবজেক্ট দরকার। একটা কি দরকার, সাবজেক্ট। সেই সাবজেক্টটা হচ্ছে হু, ভালো করে বসাই দিলা। এখন তুমি হু যে বসাইলা ভালো কথা, এখন হু যাকে বোঝাবে সে কি এখানে আছে? মানে তুমি মিলটা কাকে দিবা, কে ক্ষুধার্ত, তোমাকে তার কথা কি বলা আছে এই বাক্যের মধ্যে, আমার বলো নাই। দেখো এখানে গ্যাপের পরে কিন্তু কোনো ব্যক্তির কথা উল্লেখ নাই, মানে কে ক্ষুধার্ত সেটা আমি জানি না, এই জন্য আনসারটা কি হয়ে যাবে, হু এভার, এভার। কথাটা বোঝা গেছে? তার মানে যদি এখানে ব্যক্তি উল্লেখ থাকতো, মানে আগের পদটা থাকতো, আগের অ্যান্টিসিডেন্ট মানে আগের পূর্বপদ বা আগের নাউনটা বা আগের ব্যক্তিটা যদি থাকতো তাহলে আমি কিন্তু হু লিখতাম। আর যেহেতু আগের ব্যক্তিটা নাই এই জন্য আমরা হু না বলে কি বলবো, হু এভার বলবো। তাহলে কথাটা এরকম করে আমরা বলতে পারি, হু যেখানে বসে হু এভার সেখানে বসে, শুধু ডিফারেন্সটা কি, আগের নাউনটা ভাই থাকবে না, থাকবে না, থাকবে না। বাংলাদেশ থাকবে না, কে বলেছে? ইন্ডিয়ার থেকে কোন এক ভাদাইমা সাংবাদিক কইছে, ঠিক আছে? তাহলে যদি আগের এই নাউনটা এখানে না থাকে তাহলে তখন কি হয়ে যাবে, হু এভার হয়ে যাবে। সো আনসার কি হবে, হু এভার। তার মানে আমরা বলতে পারি হু যেখানে হু এভারও সেখানে, এটা মনে রাখবে তোমরা। ঠিক এরকম করে এটা হচ্ছে হু এভারের গল্পটা ছিল। এইবার যদি আমরা একটু তোমাদেরকে হুম দিয়ে কথা বলি, কি দিয়ে, একটু হুম দিয়ে কথা বলতে চাই। অবজেক্টের ফাংশন, এতক্ষণ ছিলাম তো সাবজেক্টের ফাংশন। মনে রাখবা হু কিন্তু নির্দিষ্ট করে দেয় ভাই, আর হুয়েভার যখন বসাও তখন সেটা কি হয়ে যায়, অনির্দিষ্ট হয়ে যায় রে ভাই এটা। আচ্ছা এবার আসো, হু আমরা আগেই বলেছিলাম। দেখো যদি এরকম বলি ইউ আর দ্য ম্যান, খেয়াল করো, ইউ আর দ্য ম্যান ড্যাশ আই ওয়ান্টেড, ড্যাশ আই ওয়ান্টেড। একটু ভালো করে খেয়াল করো, বলা হচ্ছে ইউ আর দ্য ম্যান, কি বলা হচ্ছে, ইউ আর দ্য ম্যান, তুমি সেই লোকটা, ড্যাশ আই ওয়ান্টেড, যাকে আমি চেয়েছিলাম। প্রশ্ন হচ্ছে এই দেখো গ্যাপের পরে ভাই কি আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তাহলে তোমার দরকার কি, আমি আগেই বলেছিলাম যদি গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব থাকে তাহলে আমরা কি বসাবো, হোম বসাবো। কি বসাবো, হোম বসাবো। ঠিক আছে, মনে থাকবে এটা। তাহলে যখন গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব তখন কে, হোম, হোম, হোম। এবার তুমি আবার খেয়াল করো, যদি বলি আই আস্কড হিম ড্যাশ
হি ওয়াজ কলিং, হি ওয়াজ কলিং। এই দেখো খেয়াল করো, এখানে কিন্তু ফিল ইন দা গ্যাপ, ফিল ইন দা গ্যাপ। এখন এই গ্যাপের পরে হি একটা ভাই সাবজেক্ট আর ওয়াজ কলিং একটা ফাইনাইট ভার্ব। তার মানে যেহেতু গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব, সো আনসার হবে কে? হুম। এই দেখো এখানে হিমও কিন্তু কি অবজেক্ট, এখানে দা ম্যানও কি ছিল? অবজেক্ট ছিল। তার মানে হচ্ছে যদি গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব থাকে তাহলে সেখানে শতভাগ কি বসাবো আমরা? হোম বসাবো। ঠিক আছে, হুমও কাকে বোঝায় ভাই? ব্যক্তিকে বোঝায়, হু ব্যক্তিকে বোঝায়, এটা মনে রাখবা তোমরা। এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নাই, খুব সিম্পল জিনিস। এই হু, হুম, হুয়েভার, হুমেভার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমার বিশ্বাস তোমাদের ভুল হওয়ার কথা নয়। ঠিক আছে, আবার দেখো যদি এরকম বলতাম যে গিভ দ্য প্রাইজ টু, খেয়াল করো, গিভ দ্য প্রাইজ টু ড্যাশ ইউ লাইক, ইউ লাইক। এই দেখো তুমি স্বাভাবিক সেন্সে ভাই চিন্তা করতেছো কি যে ভাইয়া দেখো বলবা যে গ্যাপের পরে কি আছে? সাবজেক্ট আছে, লাইক একটা ফাইনাইট ভার্ব আছে। তো যেহেতু সাবজেক্ট ভার্ব, তোমার স্বাভাবিক সেন্সেই ন্যাচারালি কি দরকার? এখানে একটা অবজেক্ট, সেটাকে হোম। তুমি বসাই দিলা হোম। এখন কথা হচ্ছে হোম যাকে বোঝাবে সে কি এখানে আছে? ওই অবজেক্ট কি একটা আছে? নাই তো রে ভাই। যেহেতু এখানে হোম যাকে বোঝাবে সে নাই, তাহলে আনসারটা কি হবে? হোম এভার হয়ে যাবে। তার মানে এটা ঠিক হু এর মতোই। তাহলে আমরা এটা বলতে এরকম করে যে হোম যেখানে বসে, হোম এভারটাও সেখানে বসে। শুধু ডিফারেন্স কোথায়? আগের এই অবজেক্টটা থাকবে না, আগের অবজেক্টটা থাকবে না, থাকবে না, থাকবে না। তখনই কি হবে? অনির্দিষ্ট হয়ে যাবে, হুম এভার। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। তার মানে আমরা বলতে পারি হু যেখানে বসে, হুয়েভারটা সেখানে বসে। ডিফারেন্স কি? আগের ব্যক্তিটা বা অ্যান্টিসিডেন্টটা থাকে না। আবার হোম যেখানে বসে, হোম এভারটাও সেখানে বসে। ডিফারেন্স কি? আগের যেই অবজেক্টটা বা আগের যে ব্যক্তিটা সেটা কেউ থাকে না, না থাকলে পরে আমরা কি বসাই? হোম এভার বসাই দিই। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এইবার এখানে একটা ব্যতিক্রম আছে, এটা তোমরা একটু শিখে নাও, একটু এক্সেপশনাল। ঠিক আছে, একটু এক্সেপশনাল ভাই। এমন ভাবে এটা নিচ্ছি ক্লাসটা বা পড়াচ্ছি যেন তোমাদের অন্য কোথাও এই টপিক সম্পর্কে আলোচনা না শুনতে হয়। ঠিক আছে, এটা সুন্দর করে শিখে নাও, কাজে লাগবে। এক্সেপশনাল একটু খেয়াল করো। যদি বলি দিস ইজ দ্য ম্যান, এরকম খেয়াল করো, দিস ইজ দ্য ম্যান ড্যাশ আই থিঙ্ক ইজ এ, ধরো বললা ডক্টর, ইজ এ ডক্টর। এই প্রশ্নে কি হবে আনসার? সবাই একটু কমেন্ট করো দেখি। এই প্রশ্নে কি হবে আনসার? একটু তোমরা দেখো, মনোযোগ দিয়ে দেখো। এই প্রশ্নের আনসারটা অনেকেই কিন্তু ঠাস করে বলবে ভাই এটা তো সাবজেক্ট আর এটা তো ভার্ব, তাহলে আনসার তো হোম হওয়ার কথা, আনসার তো হোম হওয়ার কথা। যেহেতু এখানে গ্যাপের পরে কি আছে? সাবজেক্ট আর ভার্ব, সো আনসার তো হোম হওয়ার কথা। নো, এখানে কখনোই আনসার হোম হবে না। তুমি যদি হোম দাও তাহলে কিন্তু একটা কট খাবা, একটা বাস খাবা। কেন খাবা সেটা দেখো। এই আয়ের জন্য আই সাবজেক্ট, তার জন্য ভার্ব হচ্ছে কে? থিঙ্ক। কিন্তু অতিরিক্ত একটা ভার্ব আছে ইজ, এই ভার্বের সাবজেক্টটা কই রে ভাই? এই ভার্বের সাবজেক্ট কি দেয়া আছে? দেয়া নাই। তাহলে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হু। কি হবে? হু। তার মানে এই আই থিঙ্ক কথাটা, এই আই থিঙ্ক কথাটা এটা এখানে একটা বাড়তি কথা। এটুকু না বললেও সেন্টেন্সের কোনো সমস্যা হয় না। মনে করো এই অংশটা এখানে নাই, এই অংশটা এখানে নাই, তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? দিস ইজ দ্য ম্যান হু ইজ এ ডক্টর। এটা হচ্ছে মূল সেন্টেন্স। এখানে আই থিঙ্ক একটা সাবজেক্ট ভার্ব বেশি দিছে, মানে তোমারে কনফিউজ করছে, তোমারে পাজলড করার জন্য দিছে ভাই, বুঝছো? সো এটা একটা বাড়তি অংশ, এটা একটা ফাও অংশ। আবার তুমি এটাকে অন্যভাবে মনে রাখতে পারো যদি কখনো এই দুইটা ভার্ব পাশাপাশি দেখো। দেখো থিঙ্ক একটা ভার্ব, ইজ একটা ভার্ব। তার মানে যদি কখনো সাবজেক্টের পরে ভার্ব থাকে আবার ভার্ব থাকে, তাহলে তুমি এখানে হু বসাবা। এটাও তুমি মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এই যে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভার্ব আছে, আবার দেখো ভার্ব আছে, আবার দেখো ভার্ব আছে। তার মানে হচ্ছে সাবজেক্টের পরে যদি ডাবল ভার্ব থাকে তাহলে সেই ভার্বের জন্য কিন্তু কি বসে? হু বসে। আর এই ভার্বের জন্য তো এই সাবজেক্ট, আর এই ভার্বের জন্য হচ্ছে এই সাবজেক্ট, যেটা আগের নাউনকে নির্দেশ করবে। কথাটাকে বুঝতে পেরেছো? এটা তোমরা মনে রাখবা, ওটা তোমাদেরকে একটু কনফিউশনে ফেলার জন্য দিয়ে দেয়। ঠিক আছে, আশা করছি এটা পড়ার পরে এখান থেকে আর ঝামেলা হওয়ার
কথা নয়। এইবার আমি একটু দেখবো তোমাদেরকে হুজ নিয়ে কথা বলবো, একটু কথা বলবো, সেটা হচ্ছে হুজ। হুজ হুজ হচ্ছে, মনে রাখবা যদি বলি এই হুজের পরে কিন্তু সব সময় নাউন থাকে। হুজ কিন্তু পজিটিভ। কার পজিটিভ? এই যে হু হচ্ছে সাবজেক্ট, মনে রাখবা, হুম হচ্ছে অবজেক্ট, আর এই হুজ হচ্ছে কি, আর এই হুজ হচ্ছে পজিটিভ। আর এই হুজের পরে সবসময় কে বসে? নাউন বসে। কে বসে? নাউন বসে। তোমরা একটা উদাহরণ খেয়াল করো, তাহলে ভালো বুঝবা যে আই নো দ্য গার্ল, আই নো দ্য গার্ল, I know the girl dash mother is a teacher। যদি এটা বলো তুমি, I know the girl dash mother is a teacher। এখন খেয়াল করো, এই যে মাদার ভাই, গ্যাপের পরে কিন্তু নাউন। তো যদি নাউন হয়, গ্যাপের পরে নাউন থাকে, তাহলে এখানে আমরা কি বসাবো? হুজ বসাবো। এবং এই হুজ কিন্তু এই যে এখানে যে পদটা থাকবে, এই পদের সাথে কিন্তু এই পদের সম্পর্ক থাকবে। মনে রাখবা, সম্পর্ক থাকবে, না থাকলে কিন্তু সেটা হবে না। ঠিক আছে? এই পরের যে নাউনটা, এই নাউনের সাথে কিন্তু আগের যে নাউন তার কিন্তু সম্পর্ক থাকবে। যেমন দেখো, আই নো দ্য গার্ল, আমি জানি যে মেয়েটিকে, হুজ মাদার, যার মা। তো মাটা কার? এই মাটা হচ্ছে দ্য গার্লের। মাটা কার? দ্য গার্লের। তাহলে এই মায়ের সাথে দ্য গার্লের সম্পর্ক আছে, অর্থাৎ এই আগেরটাও নাউন, এই পরেরটাও কি নাউন। তার মানে তুমি শর্টকাট মনে রাখতে পারো, যদি আগেও নাউন থাকে এবং পরেও নাউন থাকে, তাহলে মাঝখানে তুমি কি বসাবা? হুজ বসাই দিবা। দেখো এখানে দা গার্লও নাউন এবং এখানে মাদারও কি নাউন, মাঝখানে কে বসলো? হুজ বসলো। তার মানে আগেও নাউন, পরেও নাউন, মাঝখানে কে? হুজ। অর্থাৎ এই যে পরের নাউন থাকবে, এই নাউনের সাথে আগের নাউনের কি থাকবে? সম্পর্ক থাকবে। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো বুঝবা। তাহলে তোমরা আরো ভালো বুঝবা। যদি বলি সাকিব ইজ এ স্টুডেন্ট, দেখো সাকিব is a student dash dress remains dirty অথবা ক্লিয়ার, তুমি যেটাই বলো, মানে ক্লিন বা ক্লিয়ার যেটাই বলো। এখন দেখো, বা ডার্টি বলো তুমি, এই যে দেখো স্টুডেন্ট কিন্তু ভাই নাউন, এবং এই ড্রেসটাও কিন্তু কি নাউন, তাহলে মাঝখানে কে? হুজ। এবং দেখো বলা হচ্ছে সাকিব ইজ এ স্টুডেন্ট, সাকিব একজন ছাত্র, যার ড্রেস, যার মানে কি এই স্টুডেন্ট, আর স্টুডেন্টটা কি আলটিমেটলি এই ড্রেসের সাথে সম্পর্কটা কার? এই স্টুডেন্টের। তাহলে এই যে আগের এই পরের নাউনের সাথে আগের যে পদ, এই পদের কিন্তু কি থাকবে ভাই? সম্পর্ক থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? হুজ। এবং সহজ কথা বললে কি, আগে পরে নাউন, মাঝখানে হুজ। এটুকু তোমরা মনে রাখবা। এটুকু মনে রাখলে ইনশাল্লাহ তোমরা হুজ থেকে পরীক্ষায় খুব যে বেশি প্রশ্ন কঠিন হয় তা কিন্তু না। এটা খুব আহামরি প্রশ্ন এখান থেকে কিন্তু আমরা দেখি না। ঠিক আছে? এরপরে তোমাদেরকে যদি একটু বলতে চাই যে দ্যাট নিয়ে যদি একটা কথা বলি, দ্যাট, দেখো দ্যাট এবং হুইচ, দ্যাট এবং হুইচ, এরা কিন্তু আসলে বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কোন ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে ইউজ করে থাকি। এখন ভাই আমি যদি শুধু দ্যাট নিয়ে কথা বলি, তাহলে 2 ঘন্টা কথা বলা যাবে, শুধু 2 আওয়ার্স। এই 2 ঘন্টা কথা বলা যাবে শুধু কি নিয়ে? দ্যাট নিয়ে। কারণ দ্যাটটা ভাই ব্যক্তির জন্য হয়, এই দ্যাটটা ব্যক্তির জন্য হয়, প্লাস বস্তুর জন্যও কিন্তু বসে। দ্যাটের ভাই অনেক গল্প আছে। আর এই যে হুইচ, এটা শুধু কার জন্য? বস্তুর জন্য। তার মানে হুইচ অনলি ফর কি? থিংস, যেটা বস্তু। আর দ্যাট যেটা, এটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে। দ্যাট এটা ব্যক্তির ক্ষেত্রে হইতে পারে, বস্তু প্লাস ব্যক্তি। তাহলে দ্যাটটা হচ্ছে বস্তু এবং ব্যক্তির জন্য আমরা ব্যবহার করব, আর হুইচটা শুধু বস্তুর জন্য ব্যবহার করব। আই রিপিট, দ্যাট যেটা, এটা ব্যক্তির জন্য বসানো যাবে, আবার কি বস্তুর জন্যও কিন্তু বসানো যাবে। কিন্তু হুইচ এটা অনলি ফর বস্তুর জন্য আমরা ইউজ করব। তোমরা একটু এটাকে লিখে নিতে পারো। ঠিক আছে? এখন আসো আমরা এই দ্যাটের ডিটেলসটা আমি অন্য ক্লাসে আলোচনা করবো, শুধু দ্যাট নিয়ে কথা বলবো, দ্যাট। কিন্তু আজকে যেহেতু
একটু হালকার উপরে তোমাদের বেসিকটা ধারণা দিচ্ছি, বেসিক ধারণা। দেখো, দিস ইজ দ্য পেন, যদি বলি দিস ইজ দ্য পেন ড্যাশ আই ওয়ান্টেড, দিস ইজ দ্য পেন ড্যাশ আই ওয়ান্ট বা ওয়ান্টেড যাই বলি, ঠিক আছে। আবার দিস ইজ দ্য বুক, এরকম যদি বলি দিস ইজ দ্য বুক ড্যাশ আই লস্ট, বলো তো এটা কি হবে আনসার? এটা তোমরা কি বলতে পারবা? দেখো এখানে পেন ভাই, এখানে পেন, এটা বস্তু, এটা পেন, এটা বস্তু, তুমি সরাসরি কি বসাবা? হুইস বসাও, কোনো প্রবলেম নাই। আবার এখানে কি আছে? বস্তু, তুমি এখানে হুইস বসাও, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এখানে কি দ্যাট কে ইউজ করতে পারতা, কোনো সমস্যা নাই। তার মানে যেহেতু এখানে গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব, এখানে গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব, এবং আগে দেখো দুটোই কিন্তু কি আছে ভাই? বস্তু আছে। কি আছে? বস্তু। আর আমরা জানি বস্তুর ক্ষেত্রে কি বসে? বস্তুর ক্ষেত্রে সাধারণত হুইস বসে। তবে যদি হুইস না থাকে তাহলে কিন্তু ভাই দ্যাটকে আনসার দেয়া যাবে। কেন আনসার দেয়া যাবে? দ্যাট হচ্ছে ব্যক্তি প্লাস বস্তু দুজনের জন্য ব্যবহার করা যায়, এটা হচ্ছে একটা ওভারঅল কথা। কিন্তু এই দ্যাট নিয়ে তোমাদের সাথে কথা বলবো ডিটেলসে আগামী ক্লাসে। শুধু সেদিনের টপিক থাকবে অনলি ফর দ্যাট, দ্যাটের একদম সব কিছু এ টু জেড ডিটেইলস আলোচনা করব দ্যাট নিয়ে, ঠিক আছে? তোমরা সেই পর্যন্ত প্রত্যাশা করো, ইনশাল্লাহ রানা ভাইয়া বা রানা স্যার যেটাই বলো তোমাদের সাথে আছে। আর এনি প্রবলেম তোমরা যারা এখনো কোচিং এ ভর্তি হওনি, তোমরা জানো যে আমি ইউসিসি ফার্মগেট হেড অফিসের টিচার। এটা হচ্ছে আমার নাম্বার 01710246814। তোমরা এই নাম্বারে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ, আমি সাধারণত ফার্মগেটে প্রাইভেট পড়াই অফলাইনে এবং অনলাইনে। ইনশাল্লাহ তোমাদের জন্য নতুন বেস আসতেছে আর কি, আমি খুব শীঘ্রই ঘোষণা করব অনলাইন বেস। এবং হচ্ছে ফার্মগেটে অফলাইন অলরেডি আমি ভর্তি নিচ্ছি। যারা ফার্মগেটে বিভিন্ন জায়গায় হয়তো কোচিং করতেছো, আমি ফার্মগেটে অফলাইনে পড়াচ্ছি। এবং যারা ইউসিসিতে ভর্তি হতে চাও তারা আমার সাথে কথা বলতে পারো, বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে, সমস্যা নাই, ইনশাল্লাহ সহযোগিতা করব। আর ফার্মগেট আসলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? এখন এই পর্যায়ে এসে আমরা আজকে যে আলোচনা করলাম, এখান থেকে আসলে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। সেটি হচ্ছে যে আজকের আলোচনার আমরা যা শিখলাম এটা একটু প্র্যাকটিস করবো এখন, ঠিক আছে? আমরা একটু প্র্যাকটিস দেবো। 1 নম্বর কোশ্চেনটা বলো তো কি হবে আনসার? তোমরা সবাই একটু কমেন্ট করো। 1 নম্বর প্রশ্নটা সবাই একটু কমেন্ট করো, কি হবে আনসার? এতক্ষণ যেটুকু তোমাদের সাথে কথা বলেছি, যেটুকু নিয়ে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। দেখো তো কি হবে আনসার? বলো কি হবে আনসার? এখানে একটা খেয়াল করো, তোমরা খুব মনোযোগ দাও। এখানে লেখা নজরুল, কি লেখা? নজরুল। ফিল ইন দা গ্যাপ, গ্যাপের পরেই কিন্তু কি ভাই? সরাসরি একটা ভার্ব আছে, ভার্ব। তাহলে এই ভার্বের তোমার একটা কি দরকার? সাবজেক্ট দরকার। কি দরকার? সাবজেক্ট। সেই সাবজেক্টটা কে? হু। আর এখানে হুটা কারে বোঝায়? এই নজরুলকে বোঝায়, আগের ব্যক্তিকে বোঝায়। আমি তো একটু আগে বলে আসলাম যে রিলেটিভ প্রোনাউন যেটা, সেটা সবসময় তার আগের ব্যক্তিকে বা আগের নাউনকে নির্দেশ করে। তাহলে এখানে হুটা কাকে নির্দেশ করে? এই নাউনকে, মানে নজরুলকে নির্দেশ করে। তাহলে নজরুল, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, ওয়াজ অলসো এ সোলজার। কথাটা কি বুঝছো? এটা তাহলে এখানে আনসার হবে কি? হু। পরীক্ষায় এরকম ভাবেই থাকবে, তোমরা জাস্ট সঠিক আনসারটা মার্ক করে দিবে, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কথা কি বুঝছো? এরপরে যদি আমরা একটু সেকেন্ডটা দেখতে চাই, খেয়াল করো একটু সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, একটু মনোযোগ দাও। সেকেন্ড প্রশ্নটা একটু মনোযোগ দাও। দেখো বলা হচ্ছে আই প্লে ভায়োলিন। এখানে ভুল লিখছে, এটা হচ্ছে আই প্লে ভায়োলিন, এটা হচ্ছে IPLAY। আই প্লে ভায়োলিন
অর্থাৎ এই আই প্লে যে ভায়োলিন, ভাই একটু খেয়াল করো তোমরা, ঠিক আছে? এই যে এখানে বলছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে? আর এখানে বলছে ডু ইউ প্লে, ডু ইউ প্লে, বলো তো কি হবে আনসার? দেখো এই যে ভায়োলিনটা, এই ভায়োলিনটা ভাই ব্যক্তি না বস্তু? এটা হচ্ছে অবশ্যই বস্তু। আর বস্তুর ক্ষেত্রে আমরা সাধারণত কি বসাই? দেখো নান অফ দেম তো কোনো সুযোগই নাই। আর হাউ তো মানে হচ্ছে কিভাবে, হাউ কিভাবে, এটা অ্যাডভার্বের কাজ করে, এটা সুযোগ নাই। আর হোয়াট মানে যা অথবা যে বা যারা যিনি, এগুলো হতে পারে। কিন্তু যেহেতু এটা বস্তু, এই বস্তু ভায়োলিন, তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাবো? সরাসরি হুইস। একটু আগে আমরা বলে আসলাম, তাহলে আই প্লে ভায়োলিন, হুইস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে আমাদেরকে। এবার আসো 3 নম্বর কোশ্চেন, বলো কি হবে আনসার? সবাই একটু চেষ্টা করো, দেখি নিজে নিজে, সবাই একটু চেষ্টা করো। এটা হচ্ছে খুব ভেরি সিম্পল টপিক। আমি সিম্পল একেবারে, তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি গ্রহণ করবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, তোমাদের যে গ্রামাটিক্যাল টপিক গুলো আছে বা তোমাদের যে কি বলে এটাকে মেমোরাইজিং এর টপিক গুলো আছে, তোমাদের হচ্ছে টেক্সট বুকের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, এরপরে তোমাদের রিটেন পার্টের বিভিন্ন প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, সামারি, এক্সপ্লেনেশন যেগুলো আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কথা হবে। তোমরা এই ট্রিক্স গুলো, এই বেসিক গুলোকে শিখে রাখো, ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি কাজে লাগবে বলে আমি মনে করি, ঠিক আছে? দেখো বলা হচ্ছে, একটু খেয়াল করো, তোমরা নিজেরাই পারবে। দ্য স্টুডেন্টস স্টাডিড ইন এ ক্লাসরুম, এখানে ক্লাসরুম এটা কিন্তু নাউন, এটা কিন্তু কি নাউন। আবার এখানে বলছে উইন্ডোজ ওয়্যার নেভার ওপেন্ড, তাহলে এই উইন্ডোজ মানে জানালা, এটাও কিন্তু নাউন। তাহলে খেয়াল করো, আগেও নাউন, পরেও কিন্তু কি নাউন। এবং এই উইন্ডোজটা কার উইন্ডোজ? ক্লাসরুমের যে জানালাগুলো, ক্লাসরুমের জানালাগুলো, তো এই ক্লাসরুমের সাথে সম্পর্কটা কার? এই নাউনের সাথে এর সম্পর্ক আছে না? অবশ্যই আছে। তাহলে যেহেতু আগেও নাউন, পরেও নাউন, তুমি সরাসরি কি বসাবা? হুজ। এটা একেবারে ভাই মানে খুবই মানে সিম্পল প্রশ্ন, এবং এগুলো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় থাকে। পরীক্ষায় যে খুব আহামরি কঠিন বা বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসে তা কিন্তু না, এগুলো একেবারে সিম্পল, এইগুলা যে কেউ পারে। এই যে ক্লাসরুম নাউন এবং হচ্ছে উইন্ডোজ নাউন, তো মাঝখানে কি তুমি সারা বসাই দাও হুজ, শেষ কাহিনী। আগে পরে নাউন, মাঝখানে হুজ, এবং উইন্ডোজ কার? এই ক্লাসরুমের। তো খুবই সিম্পল হিসাবে ভাই, এগুলো প্যানিক নেওয়ার কিছু নাই। এবার আসো কোশ্চেন নাম্বার 4 যাই। এটা তো একেবারে সহজ, এটা নিয়ে কথা বলতে হবে। দেখো তোমরা দেখলেই পারবা, এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নাই ভাই। আমি তো মনে করি খুব, আমি সোজা সাপটার টিচার ভাই, আমি বেশি ওই যে খুব প্যানিক নিয়ে পড়াইতে পছন্দ করি না। একেবারে নর্মাল হইতে পড়াই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে নর্মাল প্রশ্ন, রাজশাহী নর্মাল প্রশ্ন। ইংরেজির যে তুমি একেবারেই মনে করো যে খুব আহামরি মাথায় প্রেশার নিয়ে একেবারে মনে করো যে আমি পারতেছি না, বুঝি না, এরকম কোনো কিছু নাই ভাই। তুমি একেবারে বেসিক টপিক গুলো ধরে পড়ো, তুমি দেখবা আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে পাবা, অথবা না হলে বাংলাদেশের রাজশাহী, চিটাগাং, জগন্নাথ, গুচ্ছ ঠুচ্ছ কত আছে, একটা জায়গায় হয়ে যাবে। অর্থাৎ তোমাকে ধৈর্য নিয়ে একটু সিম্পলি তোমার সাথে লেগে থাকতে হবে, প্যানিক নেওয়ার কিছু নাই ভাই, আল্লাহ ভরসা, ঠিক আছে? দেখো এখানে বলা হচ্ছে দিস ইজ দ্য পার্সন, কি লেখা? পার্সন। তো পার্সন তো ব্যক্তি, পার্সন তো ব্যক্তি, এবং পরে দেখো একটা ভার্ব আছে সরাসরি। তাহলে সরাসরি ভার্ব থাকলে আগে তোমার সাবজেক্ট লাগবে না? তাহলে এই সাবজেক্টটাকে, সেটা হচ্ছে হু। তার মানে হুর পরে কি? সরাসরি ভার্ব। আর এই হুটা কাকে বোঝায়? এই পার্সনকে বোঝায়। তাহলে আনসার হবে কে? হু। এটা একেবারে সিম্পল। তোমরা যারা পারতেছো মোস্ট ওয়েলকাম, যারা রেকর্ড দেখবা এটা পরে সুন্দর করে বুঝা নিও, ক্লাসটা নোট করে করে করো, ঠিক আছে? তোমাদের জন্য হেল্পফুল হবে এবং কাজে লাগবে। এবার আসো 5 নাম্বার কোশ্চেন, এটা একেবারে সহজ। দেখি তো কে বলতে পারে। এটা যে বলতে পারবে বুঝবো সে হচ্ছে, এটা যে বলতে পারবে তার জন্য থাকবে হচ্ছে গিফট। কি গিফট সেটা পরে বলবো, ঠিক আছে? এটা যে বলতে পারবে, দেখি তো কে বলতে পারে। এটা কি হবে আনসার? এটা খুব সুন্দর করে ব্যাখ্যা দিব, এটা খুব সুন্দর করে ব্যাখ্যা দিব, এটা খুব সুন্দর করে ব্যাখ্যা দিব রে ভাই। খেয়াল করো, এখানে এখানে আনসার হবে হচ্ছে হোয়াট। কি হবে আনসার? আনসার হবে হোয়াট। সেটা কেন একটু আমি বলি। এখানে আনসার হবে হোয়াট, সেটা কেন একটু শোনো। বলা হচ্ছে হোয়াট চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন। এখানে আমি একটু ভেঙে দিই। হোয়াট মানে হচ্ছে যে জিনিস। হোয়াট মানে এখানে বোঝাচ্ছে যে জিনিস। হোয়াট দ্বারা কি বোঝালো?
যে জিনিস, মনে রাখবা তোমরা এখানে হোয়াট দ্বারা কি বোঝালাম ভাই, যে জিনিস, ঠিক আছে। হোয়াট মানে কি বললাম, যে জিনিস। আর চিলড্রেন মানে কি এখানে শিশুরা, চিলড্রেন মানে কি শিশুরা। এরপরে খেয়াল করো, নিড মোস্ট সবচেয়ে বেশি প্রয়োজন, নিড মোস্ট মানে কি সবচেয়ে প্রয়োজন, সবচেয়ে প্রয়োজন, ঠিক আছে। আর ইজ তো হলো, আর অ্যাফেকশন কি স্নেহ, অ্যাফেকশন কি, অ্যাফেকশনটা হচ্ছে স্নেহ, অ্যাফেকশনটা স্নেহ। আর ইজ মানে তো হয় বা হলো যাই বলি এখানে। এখন দেখো বলা হচ্ছে চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন, তাহলে কোন জিনিসগুলো, তাহলে যে জিনিস, তাহলে শিশুদের বা বাচ্চাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, তার উত্তরটা কি আসে, যে জিনিসগুলো শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা কি স্নেহ, অ্যাফেকশন যেটা। তাহলে যে জিনিসগুলো বা যে জিনিসগুলো সেগুলো কাকে বলছে ভাই, এই অ্যাফেকশনটা বলছে, তাই না। তাহলে যেই জিনিসটা অ্যাফেকশনটা, তো এটা কিন্তু আলটিমেটলি কি, মানে আলটিমেটলি এটা হচ্ছে হুইচ কে ইন্ডিকেট করে, আলটিমেটলি কারে ইন্ডিকেট করে, এটা মানে হচ্ছে দ্য থিং হুইচ চিলড্রেন নিড মোস্ট, দ্য থিং, দ্য থিং এরকম ছিল, দ্য থিং হুইচ চিলড্রেন, হুইচ চিলড্রেন, হুইচ চিলড্রেন নিড মোস্ট, নিড মোস্ট। তাহলে আলটিমেটলি এটা কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করো, যে এখানে বলা হচ্ছে যে দ্য থিং হুইচ চিলড্রেন নিড মোস্ট, আলটিমেটলি যে নিড মোস্ট মানে হুইচ মানে কোনটা ইন্ডিকেট করে, কোনগুলোকে ইন্ডিকেট করে। তো সেই জিনিস এখানে বলছে যেই জিনিসগুলো, মানে আলটিমেটলি হোয়াট দিয়ে ওখানে কিন্তু কি বলছে, দ্য থিং হুইচ চিলড্রেন নিড মোস্ট। তাহলে শিশুদের কোন জিনিসগুলো, কোনটি বেশি প্রয়োজন, এই যে হুইচ দ্বারা কিন্তু আলটিমেটলি কোনটি বোঝাচ্ছে বা কোন জিনিসগুলোকে বোঝাচ্ছে, সেই জিনিসগুলো কি, এই যে হোয়াট দ্বারা বলছে যেই জিনিসগুলো। তার মানে এখানে একটু একটু ইন্টারনালি ঘোরায় প্রশ্নটা করছে আর কি, ঠিক আছে। তো হুইচের জায়গায় এখানে কিন্তু আমরা হোয়াট দ্বারা আলটিমেটলি হুইচের ওই জিনিসগুলোকে কিন্তু বোঝাইছি, মানে আলটিমেটলি বস্তুটাকে আমরা ইঙ্গিত করছি আর কি, ঠিক আছে। সো আনসার হবে কি এখানে হোয়াট। আশা করছি বুঝতে পারছো। সো তোমরা এরপরে চলে যাও কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম, এটা খুবই সিম্পল একটা কোশ্চেন ভাই। দেখো এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নাই। আমি বলেছিলাম গ্যাপের পরে সরাসরি ভার্ব, দেখো কুড হেল্প কি আছে, কুড হেল্প এটা তো ভার্ব। আর এখানে লেখা আছে এনিওয়ান, তো এনিওয়ান বা সামওয়ান, এনিওয়ান বা সামওয়ান থাকলে তারপর আমরা কাকে বসাবো, হু বসাবো। কেন হু বসাবো, এরপরে সরাসরি কি আছে, ভার্ব আছে কুড হেল্প। তাহলে এখানে আনসার হবে কি হু, এটা খুবই সিম্পল। এবার আসো কোশ্চেন নাম্বার 7, অর্থাৎ লাকি 7, আজকের সর্বশেষ কোশ্চেন খেয়াল করো। বলছে লাইফ ইজ এ সাকসেশন অফ লেসনস, এটা কি ব্যক্তি নাকি বস্তুকে ইন্ডিকেট করে রে ভাই? এই যে বলছে লাইফ ইজ এ সাকসেশন অফ লেসনস, এটা অবশ্যই কাকে ইন্ডিকেট করে, বস্তুকে ইন্ডিকেট করে। বলো দেখি কি হবে আনসার, বলো কি হবে আনসার। দেন তো হবেই না, দোজ তো পাস্ট টেন্স, ওইগুলো দিস তো এগুলো হবেই না। সো আনসার হবে কি হুইচ, ঠিক আছে। মনে রাখতে হবে তোমাদের জন্য আমি রানা স্যার কিছু কিছু সময়ে না, মাঝে মধ্যেও না, খুব ধারাবাহিক ভাবে তোমাদের জন্য ক্লাস থাকবে, এবং যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একেবারে উপযোগী ভাই। গার্বেজ পড়ানো অভ্যাস আমার নেই, মাথার মধ্যে কোনো গার্বেজ নিয়ে পরীক্ষার হলে যে কোনো লাভ নাই। তুমি কি পড়তেছো, কতটুকু পড়তেছো, কোনটা পড়লে তোমার ফ্রুটফুল হবে, অর্থাৎ তুমি কোনটা পড়লে লাভবান হবে, তুমি পরীক্ষা আনসার করতে পারবে, সেই টপিক গুলোকে পড়ো। গাধার মতো পরিশ্রম করে বেলা শেষে
রেজাল্ট কি হবে? জিরো। ওই পড়ার ভাই কোনো মূল্য নাই। কাজে আমি বলবো যে তুমি যেই টপিকটা পড়তেছো একটু বুঝে পড়ো, যে তুমি ভাই বেশি পড়তে যাও না, টপিক গুলোকে ভাগ ভাগ করো, গ্রামার গুলোকে ভাগ করো, মেমোরাইজিং গুলোকে ভাগ করো, ঠিক আছে, রিটার্নটাকে ভাগ করো এবং তোমার টেক্সট বুককে ভাগ করো, করে তুমি বুঝে বুঝে কোন কোন পার্টে কোন কোন পেজগুলো তোমার দরকার তুমি সেই পেজগুলোকে পড়ো, ওই টপিকগুলো অনুযায়ী প্র্যাকটিস করো। আশা করছি তোমার প্রিপারেশনটা ভাই এত যে 4 মাস, ডিসেম্বর লাস্ট হয়তো ভার্সিটি পরীক্ষা, এত সময় লাগবে না, 1-2 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে সময় আরো থেকে যায়, ঠিক আছে। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমরা রানা স্যারের সঙ্গে থাকো এবং বেসিক গুলোকে বুঝে পড়ো ভাই। অনেক দুনিয়ার পড়া, ইউটিউব ফেসবুকে অনেক রঙিন কিছু, ভাই লাভ নাই, তুমি টু দা পয়েন্টে পড়াশোনা করো। আমার বিশ্বাস এই টু দা পয়েন্টে পড়লে তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবে। সো আজকে তোমাদের সাথে আর কথা বাড়াবো না। এনি প্রবলেম তোমরা আমাকে জানাবে, এনি কোয়েশ্চেন্স, আমার নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপে। আর ফার্মগেট ইনশাল্লাহ অফলাইন প্রাইভেট ভর্তি নিচ্ছি, অনলাইন আমি খুব শীঘ্রই তোমাদের সামনে অনলাইন নিয়ে আসবো। আমি পেজে ডিক্লারেশন দিব কবে হচ্ছে, আমি ডিক্লেয়ার করব অলরেডি, যে আমি কবে থেকে হচ্ছে তোমাদের আসলে অনলাইন বেস চালু হবে, আমি সেই অনুযায়ী পেজে জানাবো। তোমরা যারা ভর্তি হতে চাও পেজে বলার পরে তখন তোমরা ইনশাল্লাহ ভর্তি হতে পারবে এবং তোমাদের টেক্সট বুক, গ্রামার, মেমোরাইজিং এবং রিটেন ইনশাল্লাহ সকল প্রস্তুতি রানা স্যারের সঙ্গে হোক এবং ইংলিশ টাইমারের সঙ্গে হোক। ইংলিশ টাইমার চমক তোমাদের জন্য ইনশাল্লাহ আসতেছে খুব শীঘ্রই। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো এবং তোমাদের আগামী 19 তারিখে যাদের পরীক্ষা আছে সেই পরীক্ষাটা তোমাদের ভালো হোক, সেই শুভকামনায় বা সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে যাচ্ছি। ভালো থেকো তোমরা সবাই, দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।